আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। নিশ্চিন্দিপুর গ্রাম, আষাঢ় মাসের এক ভয়ঙ্কর অমাবস্যা। আকাশ যেন একটা কালো পাথর, এক টুকরো চাঁদের আলোও যেন চুঁইয়ে পড়ছে না। চারিদিকে থকথকে জমাট বাঁধা অন্ধকার, বাতাসের লেশ মাত্র নেই, গাছের পাতাটিও নড়ছে না। কেবল এক টানা ছিঁচি পোকার কান ফাটানো শব্দ, আর দূরে শ্মশানের দিক থেকে 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 ভেসে আসা দু একটা কাল পেঁচার অশুভ ডাক সেই নিস্তব্ধতাকে যেন আরো বেশি ভৌতিক করে তুলছিল। গ্রামের পশ্চিম প্রান্তে হরিপদ পালের একতলা মাটির বাড়ি। বাড়ির উঠোনের এক পাশে গোয়ালঘর এবং অন্য পাশে ঢেঁকিশাল। দাওয়ায় একটা মাদুর পেতে হরিপদর বছর দশেকের ছেলে পাঁচু গভীর ঘুমে অচেতন। গরমের জন্য ঘরের ভিতরে শোয়নি। দাওয়ার এক কোণে একটা পুরনো লম্ফ টিমটিম করে জ্বলছে, আর তার কাঁপা কাঁপা হলদেটে আলোয় চারপাশের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে তুলছিল, অদ্ভুত সব আকৃতি নিচ্ছিল। পাঁচুর কপালে বিন্দু বিন্দু ঘাম। রাত তখন কটা বাজে কে জানে, হয়তো মাঝরাত পেরিয়ে গেছে। গ্রামের কুকুরগুলোও যেন আজ ভয়ে সাড়া দিচ্ছে না। হঠাৎ করেই পাঁচুর কচি ঘুমটা আশঙ্কা ভেঙে গেল একটা চাপা কষ্টকর গোঙানির শব্দে। প্রথমে সে ভাবল ঘুমের ঘোরে হয়তো ভুল শুনেছে। কান পাতল, না, ভুল নয়। ক্ষীণ কিন্তু বেশ স্পষ্ট একটা আওয়াজ। কেউ যেন খুব কষ্টে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। গলার ভেতরে একটা ঘরে শব্দ হচ্ছে তার। পাঁচু বিছানায় উঠে বসল। বুকের ভিতরটা কেমন যেন থরাস থরাস করে উঠল তার। এই মাঝরাতে এমন শব্দ! তার বাপ হরিপদ আর মা শান্তি তো পাশের ঘরেই ঘুমোচ্ছে। তাদের ঘর থেকে তো এমন শব্দ আসার কথা নয়। তবে আরো কিছুক্ষণ ভালো করে কান পেতে শব্দটা শুনে সে বুঝল শব্দটা আসছে তাদের রান্নাঘরের দিক থেকে। রান্নাঘরটা মাটির দেওয়াল আর খড়ের চালার, মূল বাড়ি থেকে খানিকটা ছাড়া। মাঝে একটা সিমেন্টের চাতাল। পাঁচুর একবার মনে হলো বাবাকে ডেকে তোলে, কিন্তু পরক্ষণে কিসের একটা অদম্য কৌতূহল তাকে পেয়ে বসল। ছেলে মানুষের মন ভয় যতটা না পায়, তার চেয়ে বেশি থাকে অজানা রহস্যের প্রতি টান। সে খুব সন্তর্পণে মাদুর থেকে শরীরটাকে তুলে দাঁড় করালো। তারপর পা টিপে টিপে লম্ফর কাছে গেল। কাঁপা কাঁপা হাতে সেটাকে তুলল। সেই আলোয় নিজের ছায়াটাকে দেখেই একবার চমকে উঠল সে। বুকটা টিপ টিপ করছে তার। তবু সে ধীর পায়ে রান্নাঘরের দিকে এগোলো। রান্নাঘরের দরজার কপাট দুটো ভেজানো ছিল, পুরোপুরি বন্ধ নয়, এক আঙুল মতো ফাঁক। পাঁচু সেই ফাঁক দিয়ে ভেতরে দেখবার চেষ্টা করল। প্রথমে সে কিছুই ঠাউর করতে পারল না। তারপর লম্ফটা উঁচু করে ধরতেই সে যা দেখল, তাতে তার কচি বুকের রক্ত হিম হয়ে গেল। সারা শরীর যেন অবশ হয়ে আসছে তার। পা দুটো যেন কেউ মাটির সাথে পেরেক দিয়ে পুঁতে দিয়েছে। তার মা শান্তিপাল মেঝেতে চিত হয়ে পড়ে আছে, চোখ দুটো বিস্ফারিত, যেন কোটর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে।
সাদা অংশটা পুরো বাইরে বেরিয়ে পড়েছে, তাতে জমাট বাঁধা রক্তের ছিটে। মুখ দিয়ে ক্যাঁচলা উঠছে, ঠোঁটের কোণে রক্তের দাগ, আর তার শীর্ণ বুকের ওপর চেপে বসে আছে একটা মেষ কালো লম্বাটে ছায়া মূর্তি। লম্ফের আলোয় সেটার পুরো অবয়বটা স্পষ্ট না হলেও যা বোঝা যাচ্ছে তাতেই ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড় হলো তার। অন্তত ৮-৯ ফুট লম্বা একটা মূর্তি, সরু সরু লম্বা হাত পা, সারা শরীর যেন অন্ধকার শুষে নিয়ে তৈরি। চোখ দুটো জলজল করছে, যেন জ্বলন্ত অঙ্গার। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে শান্তির মুখের দিকে। সেই ছায়া মূর্তিটা তার লম্বা এবং কালো আঙুলওয়ালা দুটো হাত দিয়ে শান্তির গলাটা চেপে ধরেছে। শান্তির দুটো হাত অসহায়ভাবে একবার উঠছে আর একবার পড়ছে, পা দুটো মাটিতে আছড়াচ্ছে, কিন্তু কোনো শব্দ করতে পারছে না সে। শুধু একটা অস্ফুট গোঁ আওয়াজ তার গলা থেকে বেরিয়ে আসছে, যা ক্রমশ ধীরে ধীরে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। পাঁচু আতঙ্কে ভয়ে চিৎকার করে উঠতে চাইছিল, মা বলে ডেকে উঠতে চাইছিল সে, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। কেউ যেন অদৃশ্য হাত দিয়ে তার গলাটা চেপে ধরে আছে। চোখের সামনে নিজের মাকে অমন নির্মমভাবে মরতে দেখে তার ছোট্ট মাথাটা কাজ করা বন্ধ করে দিল। হাত থেকে ঠং করে একটা শব্দ করে লম্ফটা মাটিতে পড়ে নিভে গেল। ঘুটঘুটে জমাট বাঁধা অন্ধকারে পাঁচু আর কিছুই দেখতে পেল না, শুধু শুনতে পেল তার মায়ের শেষ অসহায় গোঙানিটা, একটা মৃদু আঁক করে শব্দ, আর ছায়া মূর্তিটার একটা বিকট ঠান্ডা হিস হিসে শ্বাস ফেলার শব্দ, যেন একটা ক্রুদ্ধ সাপ ফস ফস করছে। তারপর সব চুপ। পাঁচু কতক্ষণ সেইভাবে দাঁড়িয়েছিল জানে না। যখন তার জ্ঞান ফিরল তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখির কিচিরমিচির ডাক কানে আসছে। সে দেখল রান্নাঘরের দরজার কাছেই দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে সে। সারা শরীর থরথর করে কাঁপছে, ভয়ে তার দাঁতে দাঁত লেগে যাচ্ছে। সে কোনো রকমে উঠে দাঁড়ালো, দৌড়ে নিজের মাদুরে গিয়ে শুয়ে পড়ল। কাঁথাটা মাথা পর্যন্ত টেনে নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সকালবেলায় হরিপদপাল ঘুম থেকে উঠে দাওয়ায় এসে পাঁচুকে কাঁথার নিচে গুটিসুটি মেরে থাকতে দেখে অবাক হলো। পাঁচুর মা কই গো, উঠলে নাকি? কোনো সাড়া না পেয়ে সে রান্নাঘরের দিকে গেল। দরজাটা সামান্য ভেজানো, একটু ঠেলতেই সে যা দেখল তাতে তার মাথাটা ঠিক থাকলো না। শান্তি, কি গো? বলে এক বিরাট চিৎকার করে সে উঠোনে আছাড় খেয়ে পড়ল। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলো। রান্নাঘরের ভেতরকার বিভৎস দৃশ্য দেখে মেয়ে বউয়েরা ভয়ে শিউরে উঠল। কেউ কেউ কান্নায় ভেঙে পড়ল। শান্তির নিথর দেহটা তখনও সেইভাবেই পড়ে আছে। চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এসছে, যেন কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়েছিল। জিভটা আধ হাত বেরিয়ে কালচে হয়ে গেছে। গলায় আঙুলের গভীর নীলচে দাগ বসে গেছে তার। সারা মুখে জমাট বাঁধা আতঙ্ক এবং অসহায়তা।
যেন মৃত্যুর আগে অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করেছে সে। গ্রামের মোড়ল পঞ্চানন চৌধুরী এলেন। বয়স্ক, বিচক্ষণ মানুষ, অনেক ঝড়ঝাপটা দেখেছেন তিনি জীবনে। তিনি মৃতদেহটা ভালো করে নিরীক্ষণ করলেন, তারপর বললেন, এ কোনো সাধারণ খুন লয় গো। গলা দাগ দেইকে মনে হইতাছে কোনো মানুষ এমন কইরা মারতে পারেনে। আর পাঁচু কইতাছে রাতে নাকি কি একখান কালো ছায়া মূর্তি দেখছে। সব মেলায় আমার তো ভালো ঠেকতিছে নে, এ কোনো পেশাচের কাজ। হ্যাঁ, পঞ্চানন চৌধুরীর কথা শুনে উপস্থিত সকলের বুকের ভিতরটা ভয়ে কেঁপে উঠল। পিশাচ এই নিশ্চিন্দিপুর গ্রামে! গ্রামের বাতাস নিমেষেই আতঙ্কে ভারী হয়ে উঠল। দিন দুপুরেও মানুষের গা ছমছম করতে লাগলো। সন্ধ্যার আগেই সবাই যে যার ঘরের দরজা জানলা বন্ধ করে দিল। রাতের বেলা তো কারোর ঘর থেকে বেরোনোর প্রশ্নই ওঠে না। নিশ্চিন্দিপুর গ্রামের উপর যেন এক অশুভ ছায়া নেমে এলো। শান্তিপালের এমন নৃশংস মৃত্যুর পর দিন সাথে কেটে গেছে, কিন্তু নিশ্চিন্দিপুর গ্রামের বাতাস থেকে আতঙ্কের গন্ধ যায়নি, বরং তা আরো ঘনীভূত হয়েছে। গ্রামের মানুষজন তখনও সেই ভয়ঙ্কর রাতের কথা ভুলতে পারেনি। মোড়ে মোড়ে, চায়ের দোকানে, পুকুর ঘাটে সর্বত্র সেই একই আলোচনা। কে সেই ছায়ামূর্তি? কেন সে শান্তিপালকে এমন নির্মমভাবে হত্যা করল? এরপর কার পালা? অজানা ভয় যেন অদৃশ্য সাপের মতো সারা গ্রামের প্রতিটা মানুষকে ছোবল মারছে। পাঁচু সেই রাতের ঘটনার পর থেকে কেমন যেন বোবা হয়ে গেছে। সারাদিন চুপ করে ঘরের কোণে বসে থাকে, আর নয়তো মায়ের ছবির পাশে বসে কাঁদে। ভূত, ভূত! ওই তো মায়ের গলা টিপে ধরছে, গলা টিপে ধরছে। রাতে ঘুমের ঘোরে প্রায় এমন বলে সে চিৎকার করে ওঠে, গা জ্বরে পুড়ে যায়। হরিপদ ছেলের এমন অবস্থা থেকে আরো ভেঙে পড়েছেন। স্ত্রীর শোক, ছেলের মানসিক বিকলতা, আর গ্রামের লোকেদের কানাঘুষো, সব মিলিয়ে সে যেন জীবন মৃত। এই ভয়াবহ ঘটনার ঠিক 8 দিনের মাথায় কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ঘটল আর একটা মর্মান্তিক দুর্ঘটনা। গ্রামের উত্তরে হারান মাঝির বাড়িতে। হারান পেশায় জেলে, নিরীহ শান্তশিষ্ট মানুষ। তার স্ত্রী বছর 30-এর মালতী যেমন সুন্দর তেমনি কর্মঠ। সেদিন রাতের খাওয়া দাওয়ার পর মালতী গিয়েছিল বাড়ির পেছনের পুকুর ঘাটে জল আনতে। পুকুরটা বাড়ি থেকে বেশি দূরে নয়, 100 খানেক হাত হবে। কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু মালতী ফিরছে না দেখে হারান ভাবল হয়তো কারোর সঙ্গে গল্প করছে। কিন্তু যখন বেশ খানিকক্ষণ সময় কেটে গেল, তখন তার বুকের ভেতরটা একটা অজানা আতঙ্কে ঠিপ ঠিপ করে উঠল। শান্তিপালের ঘটনাটা মনে পড়তেই সে আর স্থির থাকতে পারল না। ও নিতাই, তোর মা তো এখনো ফিরল নে। চল তো একবার দেখা আসি। নিতাইও মায়ের জন্য চিন্তা করছিল। সে একটা টর্চ লাইট হাতে নিল এবং বাপ বেটা দুজনে পুকুরের দিকে রওনা দিল। ও মালতি, কোথায় গেলি রে মালতি? পুকুর ঘাটটার কাছে যেতেই তারা একটা অদ্ভুত পচাটে গন্ধ পেল, ঠিক যেন পচা মাংসের মতো। তার সাথে কেমন যেন একটা উগ্র মিষ্টি গন্ধ মেশানো, বুনো ফুলের মতো গন্ধ, কেমন যেন গা গুলিয়ে আনা।
বুকের ভেতরটা অজানা আশঙ্কায় আরো যেন জোরে কেঁপে উঠল তাদের। চারপাশটা নিঝুম, শুধু ঝিঁঝিরা এক টানা ডেকে চলেছে। নিতাই টর্চের আলো এদিক ওদিক ফেলতে ফেলতে এগোচ্ছিল। পুকুরের ধারে একটা বিশাল ঝাঁকড়া তেঁতুল গাছ ছিল। নিতাইয়ের টর্চের আলোটা যেই সেই তেঁতুল গাছের নিচে পড়ল, অমনি বাপ বেটা দুজনেই ভয়ে আতঙ্কে পাথর হয়ে গেল। সেখানে তেঁতুল গাছের শিকড়ের ওপর উপুর হয়ে পড়ে আছে মালতীর নিথর দেহটা। তার পরনের শাড়িটা কাদাতে মাখামাখি। দৃশ্যটা ছিল শান্তিপালের থেকেও কয়েক গুণ বেশি ভয়াবহ এবং নৃশংস। মালতীর সুন্দর মুখটা আর চেনার উপায় নেই। তার চোখ দুটো যেন কেউ ধারালো নখ দিয়ে খুবলে নিয়েছে। চোখের কোটরে শুধু দুটো রক্তাক্ত গর্ত। গলার নলিটা একেবারে ছেঁড়া, যেন কোনো হিংস্র জানোয়ার কামড়ে ধরেছিল। সেখান থেকে তখনও চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, জমাট বেঁধে কালচে হয়ে গেছে। আর সব থেকে বিভৎস হলো তার পেটের বাঁ দিকটা যেন কামড়ে তুলে নিয়েছে। সাদা চর্বি নাড়ি ভুড়ি বেরিয়ে মাটিতে লেপ্টে আছে। ছড়িয়ে ছিটিয়ে পড়েছে মাংসর টুকরো, যেন কোনো ক্ষুধার্ত রাক্ষস কাঁচা মাংস খুবলে খেয়েছে। বলে একটা বুক ফাটা চিৎকার করে জ্ঞান হারালো হারান। নিতাইও ভয়ে কাঁপতে কাঁপতে সেখানেই বসে পড়ল। তার হাত থেকে টর্চটা পড়ে গেল। সেই আলোয় বিভৎস দৃশ্যটা আরো স্পষ্ট হয়ে উঠল। তাদের চিৎকারে পাড়ার লোক ছুটে এলো। যারা একটু সাহসী তারা এগিয়ে গিয়ে দৃশ্যটা দেখল। ভয়ে তাদেরও বাকরুদ্ধ হয়ে যাওয়ার জোগাড়। এ কেমন হত্যাকাণ্ড! এ তো মানুষের কাজ হতেই পারে না। কোনো বাঘ বা হায়নাও এমন নৃশংসভাবে মারে না। সবার মুখেই একই কথা, এ সেই পিশাচেরই কাজ। সেই অভিশপ্ত ছায়ামূর্তি আবার ফিরে এসেছে, আরো হিংস্র, আরো ভয়ঙ্কর রূপে। গ্রামের মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মেয়ে বউরা তো বটেই, এমনকি পুরুষেরাও সন্ধ্যার পর ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল। যাদের একান্তই বেরোতে হয় তারা দল বেঁধে হাতে লাঠি সোঁটা নিয়ে মশাল নিয়ে বেরোয়। কিন্তু তাতেও কি ভয় কাটে? রাতের অন্ধকারে কার ছায়া দেখে কে চমকে ওঠে, শুকনো পাতার শব্দেও বুক কেঁপে ওঠে তাদের। পঞ্চানন চৌধুরী গ্রামের বয়স্ক এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আবার বসলেন তাদের বাড়ির চণ্ডীমণ্ডপে। থমথমে পরিবেশ, সবার মুখেই দুশ্চিন্তার কালো ছায়া। এভাবে আর কতদিন চলবো? গ্রাম তো উচ্ছন্নে যাইব। মানুষজন রাইতে ঘুমাইতে পারতেছে নে, দিনেও শান্তি নেই। একটা বিহিত তো করতে হইব নাকি? দীনবন্ধু ঠিকই কইছে। শাস্ত্রের বিধানের পাশাপাশি এইসব গুপ্তবিদ্যায় পারদর্শী কাউরে আনা দরকার। পাশের গ্রামে ভোলানাথ তান্ত্রিকের নাম তো আমরা সবাই শুনেছি। ভূত তাড়ানো, প্রেত নামানোতে তার নাকি জুড়ি মেলা ভার। কত গ্রামের কত বিপদ তার হাতে কাইটা গেছে। সবাই এক বাক্যে ভোলানাথ তান্ত্রিককে খবর দেওয়ার প্রস্তাবে রাজি হল। আশা এবং আশঙ্কার এক দোলাচলে দুলতে লাগলো গোটা নিশ্চিন্দিপুর গ্রামের মানুষ। যদি ওই তান্ত্রিক এই অভিশাপ থেকে তাদের মুক্ত করতে পারেন। পরদিন কাক পরেই নিতাই আর গ্রামের আরো দুজন সাহসী যুবক হাতে কিছু সামান্য টাকা আর তান্ত্রিকের জন্য কিছু প্রণামী নিয়ে রওনা দিল পাশের গ্রাম কালীপুরের দিকে, ভোলানাথ তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। তাদের বুকের ভিতর একটাই প্রার্থনা, তান্ত্রিক যেন তাদের ফিরিয়ে না দেন।
ভোলানাথ তান্ত্রিক যখন নিশ্চিন্দিপুরে এলেন তখন পড়ন্ত বিকেল। আষাঢ়ের আকাশ তখন কালো মেঘে ঢাকা, যেন এক্ষুনি ছুপছুপ করে বৃষ্টি নামবে। ভেজা মাটির সোঁদা গন্ধের সাথে মিশে আছে অজানা এক ভয়ের গন্ধ। গ্রামের প্রবেশ মুখে বুড়ো বটগাছের নিচে তান্ত্রিকের গরুর গাড়িটা এসে থামল। গ্রামের মোড়ল পঞ্চানন চৌধুরী এবং আরো জনাদশেক লোক সেখানে উপস্থিত ছিলেন তান্ত্রিকের অভ্যর্থনার জন্য। তান্ত্রিকের চেহারা দেখলেই কেমন যেন গা ছমছম করে। দীর্ঘদেহী রিজু শরীর, কিন্তু বয়সের ভারে সামান্য ঝুঁকে পড়েছেন। মাথায় কাঁচা পাকা চুলের চট, মুখ ভর্তি লম্বা তামাটে দাড়ি বুক পর্যন্ত নেমে এসছে। রক্ত জবার মতো লাল টকটকে দুই চোখ, সেই চোখের দৃষ্টি ইস্পাতের ফলার মতো তীক্ষ্ণ, যেন মানুষের ভিতরটা পর্যন্ত দেখতে পান। পরনে বাঘছাল সদৃশ বস্ত্র, গলায় রুদ্রাক্ষ আর নরকরটির মালা, হাতে একটা মজবুত ত্রিশূল, তার মাথায় একটা ডমরু বাঁধা, আর ত্রিশূলের গায়ে নানা রঙের কাপড়ের টুকরো আর তাবিজ কবচ চড়ানো। তান্ত্রিক গাড়ি থেকে নামতেই পঞ্চানন মোড়ল এগিয়ে গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। তান্ত্রিক মশাই, আপনার দয়ায় যদি এই বিপদ থেকে উদ্ধার পাই। বাতাস ভারী হইয়া আছে, অশুভ শক্তির আস্ফালন স্পষ্ট। আগে চলো, সব শুনি, তারপর যা করার করব। তান্ত্রিককে গ্রামের চণ্ডীমণ্ডপে নিয়ে যাওয়া হলো। সেখানে গ্রামের প্রায় সব পুরুষ মানুষ এসে জড়ো হয়েছে। তাদের সবার মুখে একটা আতঙ্ক এবং অসহায়তার ছাপ। ভোলানাথ তান্ত্রিক একটা বাঘছালের ওপর বসলেন। তিনি প্রথমে নিতাই এবং সেই দুই যুবকের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শুনলেন। কিভাবে শান্তিপাল খুন হলো, পাঁচু কি দেখেছে, তারপর কিভাবে মালতী মাঝিকে পাওয়া গেল, সব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করলেন। মাঝে মাঝে চোখ বন্ধ করে কি যেন ভাবছিলেন। সব শোনার পর তান্ত্রিক বললেন, আমি আগে দুইটা ঘটনাস্থল দেখতে চাই, তারপর কথা। প্রথমে যাওয়া হলো হরিপদ পালের বাড়ি। পাঁচু তখনও জ্বরে বেহুঁশ। তান্ত্রিক তার কপালে হাত রাখলেন, বিড়বিড় করে কি সব মন্ত্র পড়লেন। তারপর রান্নাঘরের সেই অভিশপ্ত জায়গাটি দেখলেন। এরপর গেলেন হারান মাঝির বাড়ি। পুকুর ঘাটের সেই তেঁতুল গাছটার নিচে যেখানে মালতীর ছিন্ন ভিন্ন দেহটা পাওয়া গিয়েছিল, সেখানে তিনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলেন। মাটিতে বসে আঙুল দিয়ে কি সব আঁকিবুকি কাটলেন। তার মুখ ক্রমশ কঠিন হয়ে উঠছে। ফিরে এসে চণ্ডীমণ্ডপে আবার বসলেন তিনি। গ্রামের মানুষ অধীর আগ্রহে তার মুখের দিকে তাকিয়ে। অবশেষে তান্ত্রিক মুখ খুললেন। শোনো বাবা সকল, মন দিয়া শোনো। যে উপদ্রব তোমাদের এই নিশ্চিন্দিপুর গ্রামে শুরু হয়েছে, তা কোনো সাধারণ ভূত পেরেত বা পেরেত পিশাচের কাজ নয়। এ আরো অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি হিংস্র এক অতৃপ্ত আত্মার কাণ্ড। তার মনে জমে আছে যুগ যুগান্তরের তীব্র ঘৃণা, অপমান আর প্রতিশোধের আগুন। সে সহজে শান্ত হইবার পাত্রী লয়। পাত্রী? তার মানে এটা কোনো নারীর আত্মা, তান্ত্রিক মশাই? যতদূর আমি আমার সাধনায় বুঝতে পারছি, এ কোনো
নারীর আত্মা। বহুকাল আগে এই গ্রামেই তার উপর চরম অবর্ণনীয় অত্যাচার চালানো হয়েছিল। তারে শুধু খুনই করা হয়নি, তার মৃতদেহ সৎকারও হয়নি ঠিক মতন। সে মুক্তি পায় নাই। সেই ক্ষোভ, সেই জ্বালা, সেই অপমান তারে এই পৃথিবীতে বেঁধে রেখেছে। সে ফিরে এসেছে তার উপর হওয়া অন্যায়ের বিচার চাইতে, প্রতিশোধ নিতে। কিন্তু তান্ত্রিক মশাই, এতকাল পরে কেন? আর কাদের ওপরেই বা এত রাগ? আমরা তো কোনো পাপ করিনি। এতকাল পরে কেন তা আমি ঠিক বলতে পারবো না, তবে আত্মার দুনিয়ার সময়ের হিসেব আমাদের মতন লয়। হয়তো কোনো বিশেষ তিথিতে, কোনো বিশেষ কারণে তার শক্তি বৃদ্ধি পেয়েছে, আর সে কাদের ওপর প্রতিশোধ নিচ্ছে? যারা তার বা তার আপনজনের অপূরণীয় ক্ষতি করেছিল, সম্ভবত তাদের বংশধরদের উপরই তার মূল আক্রোশ। তবে তবে তার ক্রোধের আগুন এতটাই তীব্র যে সে হয়তো ভালো মন্দ বিচার করার ক্ষমতাও হারাইয়া ফেলেছে। সে এক এক করে তাদের শেষ করতে চায়। তাদের বংশে বাতি দেওয়ার মতন আর কাউরে রাখতে চায়নি। তান্ত্রিক মশাই, এই ভয়ঙ্কর আত্মা থেকে আমাদের বাঁচানোর কি কোনো উপায় আপনার জানা নাই? আমরা আপনার পায়ে পড়ি, আমাদের রক্ষে করেন, আমাদের রক্ষে করেন। উপায় আছে, তবে কাজটা খুব কঠিন আর পদে পদে মৃত্যুর ঝুঁকি। আজ রাতেই আমি একটা বিশেষ তান্ত্রিক ক্রিয়া করব। এই চণ্ডী মণ্ডপেই সেই ক্রিয়ার আয়োজন হবে। সেই পূজার মাধ্যমে আমি তার সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করব। যদি সে কথায় শান্ত না হয়, তাহলে তাহলে তাকে এই গ্রাম থেকে চিরতরে তাড়ানোর ব্যবস্থা করতে হবে। তবে সে চেষ্টা করলে রক্তপাতও হইতে পারে। আমার কয়েকটা নির্দেশ তোমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আজ রাতে কেউ বাড়ির বাইরে এক পাও বেরোবে নে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘরের দরজা জানালা সব ভিতর থেকে শক্ত করে বন্ধ করে দেবে। আর যা কিছুই ঘটুক, যত ভয়ঙ্কর শব্দই শোনো না কেন, কেউ কোনো শব্দ করবে না, চিৎকার চেঁচামেচি করবে না। শুধু ঘরে বসে ঠান্ডা মাথায় নিজেদের ইষ্ট দেবতার নাম জপ করবে। রাত নামল। সেই রাত যেন অন্য সব রাতের চেয়েও আরো বেশি কালো, বেশি থমথমে আর আরো ভয়ঙ্কর। আষাঢ়ের বৃষ্টি থেমে গেলেও আকাশ থেকে এক ফোঁটা মেঘও সরেনি। বাতাসও এমনভাবে বন্ধ হয়ে আছে যেন গোটা পৃথিবীটাই দম আটকে মারা যাবে। ঝিঁঝি পোকার ডাকও আজ যেন ভয়ার্ত থেমে থেমে আসছে। নিশ্চিন্দিপুর গ্রামের প্রতিটা ঘরে মানুষজন দরজা জানলা বন্ধ করে আলো নিভিয়ে ভয়ে কাঠ হয়ে বসে আছে। শুধু চণ্ডীমণ্ডপে জ্বলছে কয়েকটা মশাল আর হোমকুণ্ডের আগুন।
ভোলানাথ তান্ত্রিক তার 2 শিষ্যকে নিয়ে তান্ত্রিক ক্রিয়ার প্রস্তুতি নিচ্ছেন। চণ্ডীমণ্ডপের ঠিক মাঝখানে মন্ত্র পড়ে একটা বিশাল চৌকোনা গণ্ডি কাটা হলো। সেই গণ্ডির চারপাশে পোঁতা হলো 4টে লোহার পেরেক। তাতে বাঁধা হলো মন্ত্রপুত রক্তবর্ণ সুতো। গণ্ডির ভেতরে তৈরি হলো একটা হোমকুণ্ড এবং তার চারপাশে রাখা হলো নানান প্রকার দ্রব্য, কালো তিল, সাদা সর্ষে, শুকনো লঙ্কা, ধুনো, গুগ্গুল, সিঁদুর, একটা নরকরটি আর কি সব অদ্ভুত জিনিস। গণ্ডির বাইরে একটা কালো মোরগ আর একটা কালো কাঁঠাকে বলি দেওয়া হলো। তাদের উষ্ণ রক্ত মাখামাখি হয়ে গেল মাটির বেদিতে। রাত যত গভীর হতে লাগলো, ভোলানাথ তান্ত্রিকের মন্ত্রোচ্চারণ তত জোরালো হতে লাগলো। ধুনো আর গুগ্গুলের কটু গন্ধে চারপাশ ভরে উঠল। হঠাৎ করেই প্রকৃতি যেন উন্মাদ হয়ে উঠল। শনশন করে একটা দমকা বাতাস বইতে শুরু করলো। চণ্ডীমণ্ডপের মশালগুলো তপতপ করে জ্বলে উঠে আবার নিভে যাওয়ার উপক্রম হলো। দূর থেকে ভেসে আসতে লাগলো একদল শেয়ালের তীক্ষ্ণ এক টানা কান্না। তারপর সেই শেয়ালের কান্নার শব্দকে ছাপিয়ে শোনা গেল এক বিভৎস অট্টহাসি। কিন্তু সেই হাসিতে বিন্দুমাত্র আনন্দ নেই, আছে শুধু জমাট বাঁধা ক্রূরতা, তীব্র যন্ত্রণা আর অতলান্ত ঘৃণা। কিন্তু ঠিক সেই সময় গণ্ডির বাইরে অন্ধকারের ভেতর থেকে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। সেই একই মিশকালো লিকলিকে লম্বা অবয়ব, জলজলে 2 চোখ। সে ধীরে ধীরে নিঃশব্দে গণ্ডির দিকে এগিয়ে আসছে। খবরদার, আর 1 পাও এগোবি না। এই মন্ত্রপুত গণ্ডি ভেদ করার ক্ষমতা তোর নাই। বল বল, কে তুই? কি চাস তুই এই গ্রামে? তোর নাম কি? কেন তুই এই নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচার করছিস? তোর কি নালিশ আছে? খুলে বল। আমার নাম সমুনা। এই গ্রামেরই হতভাগ্য মেয়ে ছিলাম আমি। আজ থেকে 80 বছর আগে এই গ্রামের কিছু জানোয়ার, কিছু ক্ষমতাশালী পিশাচ আমার সর্বনাশ করেছিল। শুধু তাই নয়, তারা আমারে খুন করে এই গ্রামেরই এক তেঁতুল তলায় পুঁতে দিয়েছিল, যাতে কেউ কোনোদিন আমার কোনো খোঁজ না পায়। এখন আমি ফিরে এসেছি সেসব জানোয়ারদের বংশধরদের কাছ থেকে আমার প্রতিটা অশ্রুবিন্দুর হিসেব নিতে। আজ রাতে আমি আরেকজনরে আমার সাথে নিয়ে যাব। আজ ওর রক্তে আমি স্বাদ নেব। যদি নিজের ভালো চাস, যদি মুক্তি পেতে চাস, তো এখনই এই গ্রাম ছেড়ে চিরতরে চলে যা। নইলে আমার এই মন্ত্রপুত ত্রিশূলের গায়ে তোর অপবিত্র অস্তিত্ব এই পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। মুক্তি? কিসের মুক্তি? ওরা আমার সব কেড়ে নিছে। আমার জীবন, আমার সম্মান, আমার স্বপ্ন। ওদের বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে নি। আমি এক এক করে সবাইকে শেষ করে দিব। ওদের রক্ত দিয়ে আমি আমার তৃষ্ণা মেটাবো। তোর ওই সামান্য ধাতুর পায় আমার কি করবি বলতো ভণ্ডতান্ত্রিক? আমার ক্রোধের কাছে তোর সব মন্ত্রই তুচ্ছ।
এই বলে সে বিদ্যুতের থেকেও দ্রুত গতিতে তান্ত্রিকের দিকে ধেয়ে আসতে লাগলো, কিন্তু গণ্ডির কয়েক হাত দূরে এসে হঠাৎই যেন হাওয়ায় মিলিয়ে গেল সেটা। তান্ত্রিক অবাক হলেন। আত্মাটা কি ভয় পেয়ে পালালো, নাকি এটা তার কোনো নতুন চাল? ঠিক সেই মুহূর্তে গ্রামের উত্তর দিক থেকে পঞ্চানন মোড়লের বাড়ির দিক থেকে একটা তীক্ষ্ণ বুকফাটা আর্তনাদ ভেসে এলো। সেই আর্তনাদে ছিল অসহ্য যন্ত্রণার মৃত্যুর ভয়। তারপর আবার সব চুপ। ভোলানাথ তান্ত্রিক কপালে হাত দিয়ে হতাশ হয়ে বসে পড়লেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে। আত্মাটা তাকে এখানে কথায় ভুলিয়ে রেখে তার ক্রিয়ায় বাধা সৃষ্টি করে নিজের কাজ হাসিল করে নিয়েছে। পরদিন সকাল হতেই সারা গ্রামে কান্নার রোল উঠে গেল। পঞ্চানন মোড়লের একমাত্র নাতি আদিত্য চৌধুরীকে তার নিজের ঘরের বিছানাতেই মৃত অবস্থায় পাওয়া গেল। তার গলার নলিটা ছিঁড়ে নেওয়া হয়েছে, যেন কোনো ধারালো নখওয়ালা জানোয়ার সেটাকে ছিঁড়েছে। দুটো চোখ বিস্ফারিত হয়ে ছানা বড়ার মতো বেরিয়ে এসেছে। মুখে চরম আতঙ্ক আর যন্ত্রণার ছাপ। ঘরের দরজা ভেতর থেকে শক্ত করে বন্ধ ছিল। কিভাবে এই দুর্ঘটনা ঘটল কেউ বুঝতে পারল না। পঞ্চানন মোড়ল নাতির মৃতদেহ আঁকড়ে ধরে পাগলের মতো কাঁদতে লাগলেন। গ্রামের মানুষ ভয়ে, ক্ষোভে, হতাশায় উন্মাদ প্রায়। ভোলানাথ তান্ত্রিকও কেমন যেন নিষ্প্রভ পরাজিত সৈনিকের মতো দাঁড়িয়ে রইলেন। আমার সাধ্যের বাইরে এই আত্মা। সাধারণ ওঝা গুণিনের কম্য নয় একে শান্ত করা। এর ক্রোধ সামান্য নয়, এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোন রহস্য, আরো ভয়ঙ্কর কোন পাপের কাহিনী। যে পাপের ফলে এই আত্মার জন্ম, সেই পাপের মূল খুঁজে বের করতে না পাইলে আর তার সঠিক প্রতিকার না করলে এই নিশ্চিন্দিপুর গ্রামে শ্মশানের নীরবতা নেমে আসবে। একের পর এক লাশ পড়বে। যদি পারো কোনো মহাশক্তিধর সিদ্ধ সাধকের খোঁজ করো। যদি কারো পূর্বজন্মের সাধনা থাকে, তিনি হয়তো কোনো রাস্তা দেখাতে পারবেন। আমার আর কিছুই করার নাই। এই বলে তান্ত্রিক আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তাঁর শিষ্যদের নিয়ে নীরবে গ্রাম ছেড়ে চলে গেলেন। নিশ্চিন্দিপুরের গ্রামের মানুষ অতল হতাশায় ডুবে গেল। কে বাঁচাবে তাদের এই ভয়ঙ্কর অভিশাপের হাত থেকে? গ্রামের তরুণ যুবক কমল মাছির বুকের ভেতরটা রাগে, দুঃখে, অসহায়তায় ফেটে যাচ্ছিল। শান্তিমাসি, মালতী বৌদি, আদিত্যদা, এদের মর্মান্তিক বিভৎস মৃত্যু সে কিছুতেই মেনে নিতে পারছে না। ভোলানাথ তান্ত্রিকের মতো অভিজ্ঞ সাধকও যখন হাল ছেড়ে দিয়ে চলে গেলেন, তখন গ্রামে সবার মতো সেও হতাশ হয়ে পড়েছিল। কিন্তু তারপরেই তার মনের ভেতর একটা জেদ চেপে বসল। না, এইভাবে তারা তিলে তিলে মরতে পারে না। একটা কিছু উপায় বের করতেই হবে। এর শেষ সে দেখেই ছাড়বে। কমল ঠিক করল, যমুনার আত্মার এই প্রচন্ড ক্রোধের পেছনের আসল কারণটা তাকে খুঁজে বের করতে হবে।
80 বছর আগের একটা ঘটনা। এই ভেবে সে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ 90 বছর পার করা দীনবন্ধু জেঠুর কাছে গেল। যমুনা নামের কোনো মেয়ের কথা মনে আছে আপনার? 80 বছর আগের ঘটনা। দীনবন্ধু জেঠু অনেকক্ষণ ঝিম মেরে বসে রইলেন। তারপর তার ঘোলাটে চোখ দুটো অতীতের কোনো এক অন্ধকারের সময়ে যেন হারিয়ে গেল। যমুনা? হ্যাঁ, এই নামটা যেন বড় চেনা চেনা লাগতেছে। আমার যখন 10 কি 12 বছর বয়স, সেই সময় তো যমুনা নামের এক সুন্দরী ডাগর ডোগর মাইয়া ছিল বটে আমাগো ওই গ্রামে। বাপ মা মরা অনাথ মাইয়া এক দূর সম্পর্কের মামার বাড়িতে থাকতো। একদিন হুট কইরা শুনলাম যমুনা নাকি পুকুরের জলে ডুইবা মরেছে। কিন্তু তখন গ্রামের কিছু মুরব্বী কানাঘুষা করতো অন্য কথা। কি কথা জেঠু? কি বলতো তারা? লোকে কইতো তখনকার দিনে গ্রামে জমিদার বিপিন চৌধুরীর একমাত্র পোলা জয়ন্ত চৌধুরী ভারী বকাটে আর লম্পট আসছিল। তার নজর পড়েছিল ওই যমুনার ওপর। যমুনা পাতা দিত নে। একদিন শ্মশানের কাছের পুরান ওই তেঁতুল তলাটার নিচে যমুনার লাশ পাওয়া যায়। লোকে কইতো জয়ন্ত আর তার ওই 2 বকাটে সঙ্গী মিলাই নাকি যমুনার ইজ্জত লুণ্ঠন কইরা তারে মাইরা ফেলাইছে। কিন্তু ওই বিপিন চৌধুরীর দাপটে আর ভয় তখন কেউ মুখ খুলবার সাহস পায় নাই। বলেন কি? কমল বিস্ময়ে আতঙ্কে শিউরে উঠল। বিপিন চৌধুরী? তিনি তো বর্তমান মোড়ল পঞ্চানন চৌধুরীর ঠাকুরদা। আর জয়ন্ত চৌধুরী ছিলেন পঞ্চানন চৌধুরীর বাবা। তার মানে যমুনার আত্মা সরাসরি প্রতিশোধ নিচ্ছে সেই চৌধুরী পরিবারের উত্তরসূরিদের ওপর। কিন্তু শান্তিপালার মালতীর সাথে এই পরিবারের কি সম্পর্ক? কমল আরো খোঁজ নিতে শুরু করল। একদিন সে পঞ্চানন মোড়লের বাড়িতে গেল। মোড়ল মশাই তখন নাতির শোকে প্রায় পাথর। কমল তাকে বুঝিয়ে তার পূর্বপুরুষদের আমলের পুরনো কাগজপত্রের কথা জিজ্ঞাসা করল। পঞ্চানন মোড়ল অবসন্নভাবে বাড়ির পিছন দিকে একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে পরিত্যক্ত ঘরের দিকে আঙুল দেখালেন। সেই ঘরে তাদের পূর্বপুরুষদের আমলের একটা বিশাল লোহার সিন্দুক রাখা আছে। কমল অনেক কষ্টে সিন্দুকটা খুলল। ভেতরে রাজ্যের পুরনো পোকায় কাটা কাগজপত্রের মধ্যে একটা চামড়ায় বাঁধানো জীর্ণ হলুদ হয়ে যাওয়া ডায়েরি খুঁজে পেল সে। ডায়েরির প্রথম পাতায় সুন্দর পেঁচানো অক্ষরে একটা নাম লেখা, শ্রী জয়ন্ত চৌধুরী। কমলের বুকের ভেতরটা উত্তেজনায় একবার কেঁপে উঠল। এই কি সেই জয়ন্ত চৌধুরী, যমুনার হত্যাকারী? সে দ্রুত ডায়েরির পাতাগুলো উল্টাতে লাগল। হ্যাঁ, পাওয়া গেছে। সেই অভিশপ্ত সময়ের কথা জয়ন্ত চৌধুরী তার নিজের হাতে ডায়েরিতে লিখে গেছেন। যা লেখা ছিল তা পড়তে পড়তে কমলের গা ঘেন্নায় রাগে ভয়ে শিউরে উঠল। জয়ন্ত চৌধুরী কোনো অনুশোচনা ছাড়াই বরং এক ধরনের বিকৃত উল্লাসের সাথেই তার ডায়েরিতে লিখে গেছেন যমুনার উপর তার এবং তার 2 বন্ধুর পাশবিক অত্যাচারের কথা। কিভাবে তারা রাতের অন্ধকারে অসহায় যমুনাকে তুলে নিয়ে গিয়েছিল, কিভাবে তার উপর নির্যাতন চালিয়েছিল, আর তারপর প্রমাণ লোপাট করবার জন্য
তাকে খুন করে সেই তেঁতুল তলায় পুঁতে দিয়েছিল। শুধু তাই নয়, ডায়েরির অন্য একটি অংশে কমল আরো ভয়ঙ্কর তথ্য খুঁজে পেল। শান্তিপালের ঠাকুমা হরিদাসী আর মালতী মাছির শাশুড়ি ক্ষীরোদা, এরা নাকি সেই সময় জয়ন্ত চৌধুরীদের সেই কুকীর্তির কথা কিছুটা আঁচ করতে পেরেছিল। জয়ন্ত চৌধুরী পরে নানান অজুহাতে তাদের ভয় দেখায়, অত্যাচার করে তাদের ভিটেমাটি কেড়ে নেয়, তাদের সামান্য জমিটাও কেড়ে নেয়। সেই ভয়ে আর অপমানে হরিদাসী আর ক্ষীরোদা বেশি দিন বাঁচেন। কমলের কাছে এবার সবটা জলের মতো পরিষ্কার। যমুনার আত্মা শুধু চৌধুরী বংশের উত্তরসূরিদের নয়, যারা সেই অন্যায়ের নীরব দর্শক ছিল বা যারা সেই অন্যায়কে সমর্থন জানিয়ে নিজেদের ফায়দা লুটেছিল, তাদের বংশধরদেরও ছাড়বে না। ডায়েরিটা হাতে নিয়ে কমল গ্রামের মাতব্বরদের কাছে গেল। পঞ্চানন মোড়ল, দীনবন্ধু জেঠু, নবীন ভট্টাচার্য এবং গ্রামের আরও অনেকে সেখানে জড়ো হলেন। কমল যখন ডায়েরির পাতা থেকে জয়ন্ত চৌধুরীর লেখাগুলো পড়ে শোনাতে লাগল, তখন সেখানে উপস্থিত সকলের মুখ লজ্জায়, ঘেন্নায়, আতঙ্কে কালো হয়ে গেল। নিজেদের পূর্বপুরুষদের এমন জঘন্য অমানবিক কাজের কথা শুনে মাথা হেঁট হয়ে গেল। আমি গুণাক্ষরেও জানতুম নি রে কমল, আমার বাপ ঠাকুরদা এমন পেশাসের অধম কাজ করিছাল। ছা ছা ছা, এর কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। আমার বংশে যে অভিশাপ লেগেছে তা তো লাগারই কথা। মোড়ল দাদু, এখন আর শুধু কেঁদে বা আফসোস করে কোনো লাভ নাই। যা হওয়ার তা তো হয়েই গেছে। আমাদের এখন একটাই পথ খোলা, যমুনার আত্মারে শান্ত করতে হবে। তার কাছে আমাদের পূর্বপুরুষদের হয়ে, আমাদের নিজেদের হয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তার আত্মার মুক্তির ব্যবস্থাও করতে হবে। কিন্তু কিভাবে? কে যাবে সেই ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ আত্মার মুখোমুখি হতে? একটা উপায় হয়তো আছে, তবে বড় কঠিন সে পথ। যখন গ্রামের মাতব্বরেরা এই সমস্যা নিয়ে দিশেহারা, তখন ভিড়ের পেছন থেকে ক্ষীণ কিন্তু দৃঢ় একটা কণ্ঠস্বর ভেসে এলো। সবাই তাকিয়ে দেখল, গ্রামের এক প্রান্তে প্রায় এক ঘরে হয়ে থাকা এক বৃদ্ধা ক্ষান্তমণি ধীরে ধীরে এগিয়ে আসছেন। গ্রামের লোক তাকে ক্ষান্ত পিসি বলেই ডাকে। বয়স 70-এর কোঠায়। একসময় নাকি নামকরা এক কাপালিক সাধকের শিষ্যা ছিলেন। গ্রামের কেউ তার সাথে বেশি মেলামেশা করত না, খানিকটা ভয়ই পেত। গ্রামের ঘোর দুর্দিনে তিনি আর চুপ করে থাকতে পারলেন না। পাপ কোনোদিন সাপা থায় না, তার ফল পেতেই হয়। এক পুরুষ না হলে পরের পুরুষে। যমুনার আত্মা যে অভিশাপ দিয়েছে তা বড় ভয়ঙ্কর। সাধারণ পূজা অর্চনায় এ অভিশাপ কাটবে না। পিসিমা, তুমি কোনো পথ দেখাও, আমরা তোমার পায়ে ধরতেছি, এ কেরামটারে বাঁচাও। একটাই উপায় আছে, যমুনার অতৃপ্ত আত্মার কাছে আমাদের সকলরে নতজানু হয়ে ক্ষমা চাইতে হবে। যেখানে তার দেহ পুঁতে ফেলা হয়েছিল সেই তেঁতুল তলায় শাস্ত্রবিধি মেনে পূর্ণ মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধ শান্তি করতে হবে। আর যারা ওই পাপের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল তাদের বর্তমান উত্তরসূরিদের কয়েকজনকে কঠিন প্রায়শ্চিত্ত করতে হবে। আগামী পরশুই অমাবস্যা, সেই রাতেই এই কাজটা করতে হবে।
তবে কাজটা মোটেও সহজ নয়। যমুনার আত্মা এখনো প্রচণ্ড শক্তিশালী এবং হিংস্র। সে সর্বশক্তি দিয়ে বাধা দিবে। আমাদের জীবনও সংশয়ের মুখে পড়তে পারে। তোমরা কি প্রস্তুত? কমলের নেতৃত্বে গ্রামের কয়েকজন সাহসী যুবক এই ভয়ঙ্কর কাজে রাজি হল। তাদের আর কিছুই হারানোর নেই। পঞ্চানন মোড়ল নিজেও তার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে চাইলেন। ঠিক হলো, গ্রামের সেই অভিশপ্ত তেঁতুলতলাতেই যমুনার শান্তি কামনার উদ্দেশ্যে বিশেষ তান্ত্রিক ক্রিয়া এবং শ্রাদ্ধের আয়োজন হবে। খান্তমণি পিসি নিজেই সেই ক্রিয়ার পৌরোহিত্য করবেন। অবশেষে সেই ভয়ঙ্কর অমাবস্যার রাত উপস্থিত হল। আজ যেন আকাশ আরো বেশি কালো, আরো বেশি অশুভ। একটা দমচাপা নিস্তব্ধতা গ্রাস করছে চরাচর। সেই অভিশপ্ত তেঁতুলতলাটা আজ যেন নরকের একটা অংশ মনে হচ্ছে। খান্তমণি পিসি সাদা থান পরে, কপালে সিঁদুরের তিলক কেটে, হাতে একটা পিতলের ত্রিশূল নিয়ে ক্রিয়াস্থলে উপস্থিত হলেন। তার চোখে মুখে এক অপার্থিব দৃঢ়তা। কমল, পঞ্চানন মোড়ল এবং আরো জোনাদশেক সাহসী যুবক তাকে ঘিরে দাঁড়িয়েছে। তাদের প্রত্যেকের হাতেই একটা জ্বলন্ত মশাল। হোমকুণ্ডে আগুন জ্বালানো হয়েছে। খান্তমণি পিসি গম্ভীর কণ্ঠে মন্ত্র পড়া শুরু করলেন। ওং রিং ক্রিং ফট, ওং রিং ক্রিং ফট। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ চলার পর হঠাৎ সেই বিকট অট্টহাসি শোনা গেল। হাসিটা যেন তেঁতুল গাছের মগডাল থেকে ধীরে ধীরে নিচে নেমে আসছে। তেঁতুল গাছটা প্রবলভাবে তুলে উঠল। অন্ধকার যেন আরো ঘনীভূত হয়ে তেঁতুল গাছের গুঁড়ির কাছে জমাট বাঁধতে শুরু করল। ধীরে ধীরে সেই জমাট অন্ধকার থেকে একটা দীর্ঘদেহী শীর্ণ মিশ কালো ছায়ামূর্তি প্রকট হল। তার দুটো চোখ যেন জ্বলন্ত কয়লার টুকরো, দাউ দাউ করে জ্বলছে। আবার এসেছিস তোরা আমার শান্তি ভঙ্গ করতে, আমার প্রতিশোধের পথে বাধা দিতে। আজ তোদের একটারেও আমি জীবন্ত ফিরতে দেব না। যমুনা, মা আমার, শান্ত হ। আমরা তোর শত্রু নই। আমরা তোর কাছে আমাদের পূর্বপুরুষদের এবং আমাদের নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে এসেছি। আমরা অন্তর থেকে লজ্জিত, অনুতপ্ত। তুই আমাদের ক্ষমা কর মা, ক্ষমা কর। আমরা তোর আত্মার চির শান্তির জন্য তোর অন্ত্যেষ্টি ও শ্রাদ্ধ করতে চাই। ক্ষমা, শ্রাদ্ধ, মুক্তি আমার কিছু চাই না। আমি চাই রক্ত, ওই চৌধুরী বংশের রক্ত, ওই পঞ্চানন মোড়লের রক্ত, যারা আমার জীবনটারে কেড়ে নিছে। তাদের বংশের শেষ চিহ্নটুকু আমি এই পৃথিবী থেকে মুছে ফেলব। মা, যমুনা, আমার পান যদি তুই নিস তবে নে মা, নে। আমার কোনো আফসোস থাকবি নে। আমি আমার পূর্বপুরুষদের পাপের প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত। কিন্তু এই গ্রামের আর কোনো নিরীহ মানুষের আর বাচ্চাগুলার ক্ষতি করিস নে, তুই করিস নে। যমুনা দিদি, তোমার কষ্ট, তোমার জ্বালা আমরা সবাই বুঝতে পারছি। তোমার সাথে যা হইছে তা কোনো মানুষের সাথে করতে পারে না। কিন্তু দিদি, এইভাবে একের পর এক নিরীহ পরাণ নিয়ে তোমার কি লাভ হবে?
তোমার আত্মা কি তাতে শান্তি পাবে? তুমি যদি আমাদের ক্ষমা করো, যদি আমাদের সামান্য পূজা গ্রহণ করে মুক্তি লাভ করো, আমরা চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, চিরকাল। যমুনার ছায়ামূর্তিটা যেন কমলের কথাগুলো শুনে একটু থমকাল। কমলের কণ্ঠস্বরের আন্তরিকতা হয়তো সেই পাষাণ আত্মার ভেতরেও কোথাও একটা নাড়া দিয়েছিল। কিন্তু ক্ষান্তমণি পিসি এই সুযোগে হোমকুণ্ডে আরো আহুতি দিলেন, মন্ত্রের জোর বাড়ালেন। কোনো ক্ষমা চাই না, আমার কোনো মুক্তি চাই না, আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। এই বলে সে তীব্র আক্রোশের দানবীয় শক্তিতে তাদের দিকে ধেয়ে এলো। কিন্তু সেই অদৃশ্য মন্ত্রবলয় ধাক্কা খেয়ে সে ছিটকে পড়ে গেল। বারবার উন্মত্তের মতো সে চেষ্টা করতে লাগলো সেই বলয় ভেদ করার। মা যমুনা, তোর ত্যাগ কর, হিংসা ত্যাগ কর। দেখ দেখ, তোর অপমানের জন্য, তোর কষ্টের জন্য আজ গ্রামের প্রতিটা মানুষ অনুতপ্ত, লজ্জিত। তুই মুক্তি নে মা, তুই শান্তি নে। এই মায়ার বাঁধন, এই ঘৃণার আগুন থেকে নিজেকে মুক্ত কর মা, মুক্ত কর। পঞ্চানন মোড়ল এবং কমল হাঁটু গেড়ে বসে হাত জোর করে যমুনার কাছে ক্ষমা চাইতে লাগলো। তাদের দেখা দেখি বাকি যুবকরাও কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে শুরু করলো। তাদের সম্মিলিত কান্নার রোল, তাদের আন্তরিক আরতি যেন সেই পাষাণ মূর্তির কঠিন আবরণ ভেদ করে ভিতরে প্রবেশ করল। ধীরে ধীরে, খুব ধীরে ধীরে যমুনার ছায়ামূর্তিটা শান্ত হতে লাগলো। তার সেই ভয়াল হিংস্রতা, সেই উন্মত্ত আক্রোশ কমে আসতে লাগলো। চোখ থেকে যেন আগুন ছড়া বন্ধ হলো। একটা চাপা কান্নার সুর ভেসে এলো তার কণ্ঠ থেকে। সে কাঁদছে। এতদিন থেকে তার বুকের ভেতর জমে থাকা পাহাড় প্রমাণ যন্ত্রণা, অপমান, ক্রোধ, ঘৃণা যেন বাঁধ ভাঙা কান্নার রূপে আজ বেরিয়ে আসছে। আমি মুক্তি চাই, আমি শান্তি চাই। বড্ড কষ্ট আমার, বড্ড জ্বালা, বড্ড জ্বালা। তুই শান্তি পাবি মা। আজ তোর সব দুঃখ, সব জ্বালা দূর হবে। আমরা তোর সন্তানেরা তোর আত্মার সদ্গতি কামনা করছি। তারপর গভীর রাত, সেই অমাবস্যার অন্ধকারতম প্রহরে শাস্ত্রবিধি মেনে সম্পূর্ণ মর্যাদায় যমুনার অন্ত্যেষ্টিক্রিয়া এবং শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হল। পঞ্চানন মোড়ল নিজে তার হাতে মন্ত্র পড়ে পিণ্ডদান করলেন। শ্রাদ্ধকর্ম শেষ হবার সাথে সাথেই যমুনার সেই ছায়ামূর্তিটা আরো অস্পষ্ট হতে লাগল। তার মুখে আর সেই ভয়ঙ্কর হিংস্রতা বা গভীর বেদনা কিছুই নেই। এক অপার্থিব বিষণ্ণ শান্ত ভাব। মিলিয়ে যাওয়ার আগে সে শুধু একবার কমল আর ক্ষান্তমণি পিসির দিকে তাকিয়ে যেন কৃতজ্ঞতায় মৃদু হাসল।
পরদিন সকালে নিশ্চিন্দিপুর গ্রামে যখন ভোরের নরম আলো ছড়িয়ে পড়ল, তখন সে এক অন্যরকম সকাল। বাতাস থেকে সেই ভ্যাপসা দমবন্ধ করা ভাবটা উধাও। পাখির কলকাকলিও যেন আজ অনেক বেশি মিষ্টি শোনাচ্ছে। গ্রামের মানুষের মন থেকে বহুদিনের জমে থাকা ভয়ের কালো মেঘটাও যেন নিমেষে উবে গেছে। যে আতঙ্ক, মৃত্যু, হাহাকার তাদের জীবনকে নরক করে তুলেছিল, তা যেন এক দীর্ঘ ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল, যার আজ অবসান হয়েছে। পঞ্চানন মোড়ল তার মোড়লগিরির পদ থেকে ইস্তফা দিলেন। তিনি স্থির করলেন জীবনের বাকি কটা বছর তিনি যমুনার নামে তৈরি করা সেই ছোট্ট স্মারক মন্দিরেই তার পুজো সেবা করে কাটাবেন এবং তার গ্রামের মানুষদের জন্য মঙ্গল কামনা করবেন। জয়ন্ত চৌধুরীর সেই অভিশপ্ত ডায়েরিটা কমল আর গ্রামের অন্যান্যরা সাক্ষ্য সহ পুলিশের হাতে তুলে দিল। ক্ষান্তমণি পিসি আবার তার নিভৃত সাধারণ জীবনে ফিরে গেলেন। কিন্তু গ্রামের মানুষদের চোখে তিনি এখন আর ভয় বা অবহেলার পাত্রী নন। তিনি দেবীজ্ঞানে পূজিত হতে লাগলেন। তার সাহস আর নিঃস্বার্থ চেষ্টার জন্যই আজ নিশ্চিন্দিপুর এক ভয়ঙ্কর অভিশাপের হাত থেকে রক্ষা পেয়েছে। কমল মাঝি গ্রামের মানুষের চোখে রাতারাতি নায়ক হয়ে গেল। তার অদম্য সাহস, তীক্ষ্ণ বুদ্ধি আর মানবিকতায় এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে। নিশ্চিন্দিপুর গ্রাম ধীরে ধীরে তার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলো। আবার খেটে খাওয়া মানুষগুলো আবার মাঠে গেল, জেলেরা জাল নিয়ে নদীতে গেল, শিশুরা আবার দল বেঁধে খেলতে শুরু করলো। আসলে কোনো পাপ, কোনো অন্যায় এই পৃথিবীতে চিরকাল চাপা থাকে না। তার ফল ভোগ করতেই হয়, আজ না হোক কাল, এক পুরুষে না হোক পরের পুরুষে। গ্রামের সেই তেঁতুলতলায় এখন যমুনার নামে একটা ছোট্ট পাথরের থানে নিত্যদিন প্রদীপ চালানো হয়, ফুল দেওয়া হয়। গ্রামের মানুষ তাকে এখন যমুনা মা বলে ডাকে। বিপদে আপদে তার কাছেই মানসিক করে। এক সময়ের অভিশপ্ত আত্মা আজ তাদের গ্রামের রক্ষাকর্ত্রী দেবী। মানুষের বিশ্বাস এমনই অদ্ভুত, এমনই বৈচিত্র্যময়।